দুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে ভারতে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্রেস কনফারেন্সে অংশ নিয়েছে। একটি প্রেস কনফারেন্স না, প্রেস মিট করেছিলেন। সেই প্রেস মিটে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কিছু কথা বলেন, যে কথাগুলো খুব ভালোভাবে নজর করার মতো কথা। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে আপনি বাংলাদেশের কাছ থেকে কী ধরনের ব্যবহার প্রত্যাশা করছেন, এখনো পর্যন্ত আপনি কি মনে করেন যে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কের যে বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে সেটা কত দূর সেটা তার এগিয়ে যাবে, সেটা আরও ভালো হবে, সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন প্রতিবেশী দু রকমের হয়, একটা গুড নেইবার্স ভালো প্রতিবেশী, আর একটি ব্যাড নেইবার্স। ভারতের চারপাশের প্রতিবেশীদের সম্পর্কে গুড নেইবার্সের কিছু উল্লেখ তিনি করেছিলেন, যার মধ্যে প্রথমেই ছিল শ্রীলঙ্কার নাম, এবং শ্রীলঙ্কাকে কিভাবে ভারত তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংকটে, সেই কথাগুলো বলেছিলেন। এরপর তিনি চলে আসেন ব্যাড নেইবার্সের কথায়। ব্যাড নেইবার্সের কথায় তিনি বললেন যে এরা খারাপ প্রতিবেশী। এরা বলেন একটা প্রতিবেশীর কথা বলি, ওয়ান নেবার, সে হচ্ছে ওয়েস্টে, পশ্চিম দিকে। স্পষ্টতই উল্লেখ করেছিলেন তিনি পাকিস্তানের দিকে, এবং তিনি বলেছিলেন তারা আমাদের দেশে ভারতে তারা টেরারিজম সন্ত্রাসবাদ নিয়ে আসছে, আমাদের ওপরে আক্রমণ করছে নানা রকম ভাবে, যেগুলোকে সন্ত্রাসবাদী আক্রমণ সেইগুলো চালিয়ে যাচ্ছে, এবং তার জন্যে আমাদের নিজেদেরকে ব্যাড নেবার্স হলে তখন আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার, নিজেদেরকে সুরক্ষিত রাখার যে ব্যবস্থাগুলো সেগুলো আমাদের করতে হয়, আমরা সেগুলো করেছি। কিছুদিন আগেই উনি তার একটা উদাহরণ টেনে বলেছেন যে আমরা পাকিস্তান বলেননি, আমরা সেই দেশের সঙ্গে যে ভারতের পুরনো জল বন্টন চুক্তি ছিল, তিনি স্পষ্টত জল বন্টন চুক্তির কথাটা, সেটা হচ্ছে সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি, সেই চুক্তির কথা তিনি বলেছেন যে ভারত সেটাকে একতরফা সেটাকে বন্ধ করে দিয়েছে। এটা বলেন। দ্বিতীয়ত তিনি বলেন অপারেশন সিন্দুর দিয়ে তিনি তাদের ভারতের নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টার কথা, সেই কথাও তিনি বলেছেন। তিনি জয়শঙ্কর যে দেশটির নাম করেননি উদাহরণ হিসেবে, কিন্তু প্রশ্নটা ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশকে তিনি গুড নেবার্সের মধ্যেও উল্লেখ করেননি, আবার ব্যাড নেবার্সের মধ্যেও তিনি বাংলাদেশের নামটা উচ্চারণ করেননি। কিন্তু তিনি যেটা বুঝিয়ে দিতে চেয়েছেন পাকিস্তানের উদাহরণ দিয়ে, বিশেষ করে অপারেশন সিন্দুর এবং তার আগে সিন্ধু জল বন্টন চুক্তিকে বাতিল করে দেয়া, এই প্রসঙ্গটা তুলেছেন, যেটা খুব ভালোভাবে মিলে যায় বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশেরও গঙ্গা নদী জলবন্টন বা গঙ্গা নদী পানি বন্টন যেটাই বলেন, সেই পানি বন্টনের চুক্তি শেষ হয়ে যাবে 2026 এই বছরে, এবং তারপরে যদি এই চুক্তি পুনর্নবীকরণ না করা হয় তাহলে সিন্ধু নদীর জল বন্টনে পাকিস্তানকে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি ভেঙে বাতিল করে দিয়ে পাকিস্তানের সামনে যে বিপদ খাড়া করে দিয়েছে ভারত, সেই একই বিপদ গঙ্গা নদী জল বন্টন চুক্তির বন্ধ করে দিয়ে দিলে ভারত ও বাংলাদেশও সেই বিপদের সম্মুখীন হবে। কিন্তু এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছিল পাকিস্তানে, তাদেরকে ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষা সুনিশ্চিত করতে, সেই একই অবস্থা কি বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে? ভারতীয় বাহিনীর তরফ থেকে আর একটি অভিযান। জয়শঙ্কর সরাসরি একথা বলেননি, কিন্তু উত্তরটা দিয়েছেন। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, এটা বাংলাদেশের জন্মের শুরু থেকে নানা রকম টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেছে। অনেকটা সেই লাভ অ্যান্ড হেট রিলেশন, যেটাকে বলে প্রেম এবং ঘৃণা,
দুটোই মাঝে মাঝে এসছে, কিন্তু বর্তমান সরকারের আমলে এবং এখন বাংলাদেশে যেভাবে যে একটা ঘৃণার সম্পর্ক চলছে, সেই ঘৃণার সম্পর্ক কিন্তু এর আগে কোনো দিন ছিল না। আপনারা যে কোনো সরকার, সে এরশাদ সরকার হোক, জিয়াউর রহমানের সরকার হোক, কোনো সরকারের আমলেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক, কিংবা খালেদা জিয়ার আমলে ভারতের সাথে, আর শেখ হাসিনার কথা তো বলাই বাহুল্য, তার আমলে তো সব থেকে ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে গত 15-16 বছর ধরে। কিন্তু বাংলাদেশের অন্যান্য শাসক যারা আওয়ামী লীগের সঙ্গে নেই বা আওয়ামী লীগ ছাড়া শাসকরা, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু সবসময়ই এত খারাপ জায়গাতে যায়নি। মাঝে মাঝে সেখানে একটু খারাপ প্যাচ এসছে, দাগ এসছে, কিন্তু সেটা কখনোই আজকের মতো এক নাগাড়ে এতটা খারাপ জায়গাতে পৌঁছয়নি। এই জায়গায় যাতে না পৌঁছয় তার জন্যে ভারতের তরফ থেকে কিন্তু অনেক রকম চেষ্টা করা হয়েছে। এই চেষ্টাগুলো কেউ না মানলেও মানতেই হবে। ভারতের কেউ কোনো সরকারি প্রশাসনে, কেন্দ্রীয় সরকারের, তারা বলেননি যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা, ত্রিখণ্ডিত করা ইত্যাদি বলেননি, বাংলাদেশের সাথে যুদ্ধের কথা বলেননি। কিন্তু বাংলাদেশের যারা সরকারে রয়েছে, সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারংবার ভারতের 7 সিস্টার্স নিয়ে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু যুদ্ধের হুমকি। এমনকি তিনি চীনের সাথে তিনি যোগাযোগ করে তিনি বলেছেন যাতে চীন যাতে 7 সিস্টার্সের দিকে নজর দেয়। এবং এই সরকারের, বাংলাদেশ সরকারের একটি, যারা ওই বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন, যিনি সেই কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি প্রাক্তন সেনাকর্তা, এবং শুধু তাই নয়, তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। সেটা তিনি বলেছেন যে এই সময়ে ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা উচিত বাংলাদেশের চীনের সাথে হাত মিলিয়ে। এবং এছাড়া ওই জামাতে ইসলামীর নায়েবে আমির তাহের, ডাক্তার তাহের, তিনিও বলেছেন যে 50 লক্ষ সেনা নিয়ে ভারত আক্রমণ করবে। বা আমাদের ভারতের তরফ থেকে একমাত্র অসমের মুখ্যমন্ত্রী তিনি আক্রমণের কথাও বলেননি বাংলাদেশ। তিনি বলেছেন আমাদের চিকেন স্নেক নিয়ে, ভারতের চিকেন স্নেক নিয়ে অনেক কথা বলছেন বাংলাদেশের নেতা মন্ত্রী, তারা মানে উপদেষ্টারা, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশেরও 2টো চিকেন স্নেক আছে। এই কথাটি বলেছেন, এর বাইরে কথা নয়। তো এই গত বেশ কিছুদিন ধরে ভারত সেই জন্য কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের ব্যাপারে উদ্যোগটা ভারতের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেটা সবটাই করেছে, পুরোটাই করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের সাথে যারা যুক্ত তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতি যাতে না থাকে তার জন্যে ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হচ্ছে তারেক রহমান যাতে দেশে ফিরে আসেন, ফিরে এসে যাতে তিনি দেশটাকে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে চেষ্টা করেন। এবং সেই জন্যেই আপনারা সবাই জানেন যে ভারতের কাছ থেকে একটা সমঝোতার করে বা সমঝোতার সবুজ সংকেত নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন 17 বছর পর। তিনি গত নভেম্বরের সম্ভবত 16 তারিখে তিনি বলেছিলেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, মানে অন্য অনেকের মতোই তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এই কথাটা বলে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আন্তর্জাতিক শক্তির তাদেরও দখল রয়েছে, তারাও ঠিক করবে তিনি ফিরবেন কবে, কিভাবে ফিরবেন। এবং তারপরেই তিনি বলে দিয়ে দিলেন, আবার ডিসেম্বরের মাঝামাঝি এসে বললেন তিনি 25 তারিখে ফিরছেন দেশে। তাহলে কি নিশ্চিতভাবেই বোঝা যায় যে যাদের কাছ থেকে এককভাবে নির্ভর করে না, যাদের সবুজ সংকেত পেয়ে তিনি দেশে ফিরলেন, তারা তাকে সবুজ সংকেত দিয়েছে। এই ব্যাপারে কোন দেশ সবুজ সংকেত দিয়েছে? 2টো দেশের নাম উঠেছে, এক আমেরিকা এবং দ্বিতীয় ভারত।
আমেরিকা গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে, বাংলাদেশ সমস্যার সমাধান কিভাবে হবে সে ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করেছে, ভারতকে দায়িত্ব দিয়েছে। এবং সহজভাবেই বলা যায় যে ভারত সরকারের সাথে আলোচনা করেই, ভারত সরকারের সাথে কিছু বিষয় সমঝোতা করে তারেক রহমান দেশে ফিরেছেন। এই পরিস্থিতিতে দেখুন তারেক রহমানের দেশে ফেরা সেটা কতটা স্মুথ হয়েছে, যে তার বিরুদ্ধে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো প্রতিবাদ কিংবা কিছু হয়নি। তারেক রহমানের কাছে কি প্রত্যাশা ছিল ভারতের, সমঝোতাটা কোন কোন সূত্রের ওপরে ভিত্তি করে, সেটার মধ্যে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আপাতত যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন সম্ভব নাও হয়, যদিও ভারত চাপ বজায় রেখেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে হবে, কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তারেক রহমান নির্বাচনে জয়লাভ করে তিনি মন্ত্রিসভা তৈরি করে তিনি দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসুন। এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এর আগেও এমন প্রমাণ আছে, উদাহরণ আছে যে ক্ষমতায় বসার পরেও 6 মাসের মধ্যে নতুন করে নির্বাচন করা হয়েছে, এবং সেই নির্বাচনে এখানেও সেরকম হতে পারে। ভারতের এইটাই ছিল প্রত্যাশা, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ পেরুক, বাংলাদেশ স্থিতিশীল হোক, বাংলাদেশ যে সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে তাদের উপরে লাগাম লাগাক, এইটা ছিল ভারতের প্রত্যাশা। এবং এই সমঝোতার ভিত্তিতে তারেক রহমান এসছে, তিনি শুনছেন, কিন্তু তিনি কখনো একবারও বলেননি, এর বিরোধিতা করেননি যে ভারতের সাথে কিংবা অন্য কোনো দেশের সাথে সমঝোতা করে তাদের সবুজ সংকেত নিয়ে তিনি দেশে ফিরেছেন, এটার বিরোধিতা কিন্তু তিনি এখনও করেননি। এখন এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যেদিন তার জানাজা হলো, যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেলেন, এবং বাংলাদেশে যাওয়ার পর 4 ঘন্টার মধ্যে তিনি ফিরে এলেন, তারেক রহমানের সাথে দেখা করেছেন, আরও তিনি বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, আসিফ নজরুল, তৌহিদ হোসেন, এদের সাথে দেখা করেছেন, দেখা করে তিনি ফিরে এসছেন। তারপরেই একটা খবর বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে যে সেই দিনই বিকালে যে সেটা হচ্ছে জামাতে ইসলামীর নেতারা এবং একটা বড় দল তারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন, এবং তারেক রহমানের সঙ্গে মিলে তারা একটি নির্বাচনের আগে, সম্ভব হলে তারা খুব চেষ্টা করছে নির্বাচনের আগেই একটা জাতীয় সরকার গঠন, অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সরকারে থাকবে তারেক রহমানের দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, এই চেষ্টা করছেন। এবং শুধু চেষ্টা করে কথাবার্তা বলা নয়, তারা সেখান থেকে বেরিয়ে এসে জামায়াতে ইসলামী আবার একটি প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন সরকার গঠনের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা চলছে। এবং এই আলোচনা যে চলছে যে সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে তারেক রহমানের দল বিএনপির যথেষ্ট হৃদ্যতা ছিল একটা সময়। সেই হৃদ্যতার প্রমাণ গত বছর জুলাই অভ্যুত্থানেও বা জুলাই ষড়যন্ত্র যেটা হয়েছিল, সেখানে 2 দল একসাথে কাজ করেছে এবং অনেক রকম কাজ করছে। 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর ভাঙার ব্যাপারে শেখ হাসিনা দায় চাপিয়েছেন বিএনপির ওপরে মুখ্যত। এই সমস্ত কারণের জন্য ভারত তাহলে এখানে একটা কিন্তু কি বলবো বিপদ সংকেত দেখতে পাচ্ছে, এবং এই বিপদ সংকেত দেখতে পাওয়ার পরেই কিন্তু জয়শঙ্কর তার ওই প্রেস মিট বা সংবাদ সম্মেলনটা করেছেন। ইতিহাসে কিছু মুহূর্ত আসে যখন কেবল শব্দ দিয়ে দেশের সীমানা রক্ষা করা যায় না। আজ আমরা ঠিক তেমনই এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে প্রতিবেশী বাংলাদেশে গণতন্ত্রের সূর্যোদয়ের প্রত্যাশায় ভারত যে উদারতা দেখিয়েছিল, সেই উদারতা দেখা যাচ্ছে পরিণত হতে যাচ্ছে আর এক নতুন বিশ্বাসঘাতকতায়। এখনো স্পষ্ট নয়, কিন্তু তার সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারত কি করতে পারে?
তার হিসাবটাও কিন্তু তার ইঙ্গিত জয়শঙ্কর দিয়েছেন তার ভাষণে। তিনি বলেছেন ভারত এই পরিস্থিতিতে নিজের দেশকে ডিফেন্ড করার, সুরক্ষিত রাখার যে ব্যবস্থা পাকিস্তানের ক্ষেত্রে করেছে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই ব্যবস্থা ভারত বাংলাদেশের সঙ্গেও করতে পারে। কি সেই করতে পারাটা? দেখুন, সেটার ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিন্তু জয়শঙ্কর। সেটা হচ্ছে পানি বন্টন চুক্তি, যেটা সেই চুক্তি পাকিস্তানের সিন্ধু জলবন্টন চুক্তি যেমন বাতিল করা হয়েছিল, ঠিক সেই একইভাবে বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল বন্টন চুক্তি, তিস্তা, এগুলো বন্ধ করা হতে পারে, এটা তিনি বলেছেন। কিন্তু সেটা তো এখনো কিছু সময় বাকি আছে, যদিও যে কোনো সময়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে ভারত সেই চুক্তি থেকে, কিন্তু তা হলেও তার সাথে কিছুটা ফারাক আছে সিন্ধু নদী জল বন্টন চুক্তির সাথে। সুতরাং ভারত এখন এই জায়গাটায় চলে গেছে। দ্বিতীয়ত যদি ভাবুন তো, যদি জল বন্ধ হয়ে যায় ভারতের গঙ্গা নদীর জল বন্টন চুক্তি, বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে সেটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, অপারেশন সিন্দুর যেমন পাকিস্তানে করা হয়েছে, বাংলাদেশেও কি অপারেশন সিন্দুর করা হতে পারে পার্ট 2? এখানে অপারেশন সিন্দুর নিয়ে অন্য কোনো নাম দিয়ে হতেই পারে। এই পরিস্থিতিতে কিন্তু কি খবর পাচ্ছি সেটা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে, প্রতিরক্ষা দপ্তর থেকে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, অনেকেই নিউজ করেছেন যে ভারত 3 দিক দিয়ে তাদের মিসাইল বাংলাদেশের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ভারত ঝাঁপিয়ে পড়তে পারে। সুখের কথা, সে সময় কিছু হয়নি, কিন্তু সম্ভাবনা এখনও আছে, এবং এই সম্ভাবনার কথা মাথায় রেখে দিয়ে ভারত কিন্তু তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা শুধু নয়, প্রস্তুতির ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন, যে কোনো মুহূর্তে গর্জন করে ঝাঁপিয়ে পড়তে পারে।